ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 3 ফর্ম অফ গভর্নমেন্টের পরবর্তী অংশের আলোচনা। 2 নম্বর যে কোশ্চেনগুলো সেগুলো আলোচনা করা হবে। 43 দাগের কোশ্চেন আছে, গণতান্ত্রিক সমাজবাদের বিপক্ষে দুটি যুক্তি দাও। গণতান্ত্রিক সমাজবাদ বলতে যেখানে আছে গণতন্ত্র আর সমাজতন্ত্র একটি জায়গাতে অবস্থান করবে তাকে বলা হবে তোমার গণতান্ত্রিক সমাজবাদ। এটা আগের আলোচনাতে বলেছিলাম। এখানে আছে বিপক্ষে দুটি যুক্তির কথা যুক্তির দিতে বলা হয়েছে। অনেকে গণতান্ত্রিক সমাজবাদকে সোনার পাথর বাটি বলে এক অলীক কল্পনা করতে বলেছেন, কারণ তারা মনে করেন যে গণতান্ত্রিক সমাজবাদীরা পুঁজিবাদের কাঠামোর মধ্যেই সমাজতন্ত্রকে বাস্তবায়িত করতে চান, কিন্তু পুঁজিবাদের সংখ্যাগরিষ্ঠ স্বার্থই উপেক্ষিত হয়। এখানে যে পুঁজিবাদী কথা বলা হয়েছে, পুঁজিবাদী ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থ অবহেলিত হবে। গণতান্ত্রিক সমাজবাদের কথা বলতে গেলে সমাজতন্ত্রে সকল মানুষ বা ব্যক্তি সমান বা সমস্ত প্রকার স্বাধীনতা পায়, কিন্তু এই যে গণতান্ত্রিক সমাজবাদে সংখ্যাগরিষ্ঠ জনগণেরই স্বার্থ উপেক্ষিত হয় বলে মনে করা হয়। এই সমাজবাদে সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি সমস্ত স্বাধীনতা দেওয়া হয়েছে বলে একটা ধোঁকা দেওয়া হয়েছে এই গণতান্ত্রিক সমাজবাদে। ওই জন্য এখানে বলা আছে তোমার সোনার পাথর বাটি। 2 দাগে বলা আছে, মার্ক্সবাদীরা গণতান্ত্রিক সমাজবাদের সমালোচনা করে বলেন যে রাষ্ট্র যেহেতু শ্রেণী শাসনের যন্ত্র, সেহেতু রাষ্ট্র শ্রেণী নিরপেক্ষ অবস্থান করে সংখ্যাগরিষ্ঠের কল্যাণ সাধন করতে পারে না। যে সমাজ ব্যবস্থায় শ্রেণী থাকবে সেই সমাজ ব্যবস্থায় রাষ্ট্র সংখ্যালঘিষ্ঠ পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার করার জন্য সদা ব্যস্ত থাকবে। অপরদিকে পুঁজিপতি শ্রেণী নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এই রাষ্ট্র নামক যন্ত্রটাকে কিন্তু ব্যবহার করবে সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর বিরুদ্ধে। মানে হচ্ছে এই সমাজবাদে সংখ্যাগরিষ্ঠের কল্যাণ কোনোদিনই করতে পারবে না। পরের কোশ্চেন 44 দাগের, গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলতে কি বোঝো? গণতান্ত্রিক কেন্দ্রিকতা হলো এমন একটা নীতি যার মাধ্যমে গণতন্ত্র ও কেন্দ্রিকতা সঙ্গে শৃঙ্খলা ও স্বাধীনতা সমন্বয় করা সম্ভব হয়। এই ধারণার মূল কথা হলো সকল প্রতিষ্ঠানের সদস্যরা নির্বাচিত হবে এবং জনগণের কাছে তারা দায়িত্বশীল থাকবে। তবে গণতান্ত্রিক কেন্দ্রিকতা সহজ মানেটা হলো এরকম, সব প্রতিষ্ঠানের সদস্য যারা তারা গণতান্ত্রিক নীতির ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা নির্বাচিত হয়ে। তবুও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ সবসময় কিন্তু মেনে চলবে। মানে গণতন্ত্র আছে, সবার স্বাধীনতা আছে, সবাই জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিম্নতন কর্তৃপক্ষকে সবসময় কন্ট্রোল করছে। এটাকে বলা হবে তোমার গণতান্ত্রিক কেন্দ্রিকতা। 45 দাগের কোশ্চেন, একনায়কতন্ত্র কাকে বলে? একনায়কতন্ত্র হচ্ছে উদ্ভবগত দিক থেকে একনায়কতন্ত্র ডিক্টেটরশিপ এর বাংলা প্রতিশব্দ। এটি ল্যাতিন শব্দ ডিক্টেটাস থেকে উদ্ভূত হয়েছে। ডিক্টেটাস এর অর্থ হচ্ছে চরম ক্ষমতাপ্রাপ্ত একজন ব্যক্তি। এই শাসন ব্যবস্থার মূল মন্ত্রই হচ্ছে এটাই যে এক জাতি, এক রাষ্ট্র এবং এক নায়ক। যখন কোনো রাষ্ট্রে একজন ব্যক্তি বা গোষ্ঠী বলপূর্বক রাজনৈতিক ক্ষমতা দখল করে সার্বভৌম ক্ষমতাটা নিজেই ভোগ করবে, তখন তাকে বলা হবে একনায়কতন্ত্র। পরের কোশ্চেন, একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে স্বৈরাচার ও একচেটিয়া ক্ষমতার প্রয়োগ। একটু বলছিলাম যে একনায়কতন্ত্র বলতে তোমার হচ্ছে একটা জাতি থাকবে, একটা রাষ্ট্র থাকবে এবং এক নায়ক থাকবে। এই মানেটা হচ্ছে এরকম, একনায়কতন্ত্রে যে ক্ষমতা একজন ব্যক্তি বা ছোট গোষ্ঠীর হাতে সবসময় কেন্দ্রীভূত থাকে এবং রাষ্ট্রযন্ত্রের উপর সে বা তারই যে গোষ্ঠীটা আছে তার সম্পূর্ণ ক্ষমতা বা কর্তৃত্ব বজায় থাকবে। এখানে অন্য কোনো রাজনৈতিক যে দল
তার অস্তিত্বকে কোনোভাবেই স্বীকার করা হয় না। 2 দাগের একটিমাত্র দলের অস্তিত্ব। একনায়কতন্ত্রে একটিমাত্র দলের অস্তিত্ব থাকে, এখানে কোনো বিরোধী দলের কোনো স্থান নেই বা থাকার কোনো অবকাশই নেই এখানে। একনায়ক মনে করেন যে একমাত্র সেই জাতীয় স্বার্থের রক্ষক, মানে সে নিজেকে ঈশ্বর বলে মনে করতে পারে, একটা রাষ্ট্রের ঈশ্বর বলে মনে করতে পারে। অতএব তার বিরোধিতা করার অর্থ হচ্ছে জাতির বা দেশের বিরোধিতা করা, রাষ্ট্রের বিরোধিতা করা। পরে কোশ্চেন, সর্বাত্মকবাদী ব্যবস্থা কাকে বলে? সর্বাত্মকবাদ বলতে এমন একটি শক্তিশালী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থাকে বোঝাবে যেখানে রাষ্ট্রের যে শাসক আছে তার কোনো রকম কোনো বিরোধিতা বা সমালোচনা করা যাবে না, যেখানে যে শিল্প বাণিজ্য প্রভৃতি সকল বিষয়ের উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন থাকবে। এবং এই শাসন ব্যবস্থার প্রাধান্যভাবে হচ্ছে এই শাসন যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় প্রাধান্য পাবে কি উগ্র জাতীয়তাবাদ প্রাধান্য পাবে, এবং হচ্ছে এখানে কোনো রকম অন্য কোনো মতাদর্শকে প্রাধান্য দেওয়া হবে না বা প্রাধান্য দেওয়া যাবে না। এটা সর্বাত্মকবাদ বলতে গেলে তোমার হচ্ছে যেমন ন্যাৎসি জার্মানি, ইতালির মুসোলিনি, বা যেমন তোমরা জানো হচ্ছে জং উন উত্তর কোরিয়া, এই সব হচ্ছে রাষ্ট্রনেতাদের দ্বারা এই সর্বাত্মকবাদের ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে কোশ্চেন, সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথমে আছে সর্বাত্মকবাদীরা রাজনৈতিক সর্বনিয়ন্ত্রণবাদকে আশ্রয় করেছে। মানে এই যে সর্বাত্মবাদী যারা নেতা হয় তারা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে যেসব মানে ব্যবস্থাগুলো আছে, প্রতিষ্ঠান, তারপরে রাজনৈতিক দল, তারপর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, সেগুলো হচ্ছে সর্বক্ষেত্রে তার নিয়ন্ত্রণ দেখা যায়। 2 আছে এই ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দলের কথা বলা হয়, এবং সর্বাত্মকবাদ চায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের দ্বারা সামাজিক অর্থনৈতিক জীবনকে সংকুচিত করতে। মানে এই যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় ব্যক্তির কোনো সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা থাকবে না, এই স্বাধীনতাগুলোকে সংকুচিত করবে বা ওই শাসক কুক্ষিগত করে রাখবে, সমস্ত ক্ষমতা রাখে। পরে কোশ্চেনটা 49 দাগের কোশ্চেন, সর্বাত্মকবাদের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। সর্বাত্মকবাদের যে প্রথম সীমাবদ্ধতা যেটা আছে সেটা হচ্ছে সর্বাত্মকবাদ জনগণের সার্বভৌমিকতাকে উপেক্ষা করে, দলীয় ও এক নেতার শাসনকে স্বাগত জানায়। এই সর্বাত্মকবাদে যেহেতু একজন নেতা থাকবে, একজন জাতি থাকবে, একটা রাষ্ট্র থাকবে, তাহলে এখানে জনগণের কোনো অস্তিত্বই থাকে না, বা জনগণের যে ক্ষমতা, যে নির্বাচিত করে সরকার গঠন করার ক্ষমতা, এই বিষয়টা এই সর্বাত্মকবাদে দেখা যায় না। 2 আছে সর্বাত্মকবাদ গণতান্ত্রিক আদর্শ যেমন হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এইসবগুলোকে উপেক্ষা করে। মানে স্বাধীনতা সাম্যের যে আদর্শ সেটাকে এই সর্বাত্মকবাদে মেনে নেওয়া হয় না। তারপর আছে সর্বাত্মকবাদ বলতে কি বোঝো? সর্বাত্মকবাদ বলতে এক ধরনের হচ্ছে সামগ্রিক স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এই এমন এক হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা যেখানে হচ্ছে বিরোধী দলের কণ্ঠস্বর, বিরোধী দল, যে বিরোধী রাজনৈতিক শক্তি যেগুলো আছে সবার যে কণ্ঠরোধ করা হয়। যাবতীয় রাষ্ট্রীয় যে ক্ষমতা আছে একজন স্বৈরাচারী হাতেই কুক্ষিগত থাকে। এই স্বৈরাচারী শাসক তার অবাধ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ক্ষমতা মাধ্যমে রাষ্ট্রের সবকিছুই, এমনকি নাগরিকদের জীবন এবং মানব জীবনকেও নিয়ন্ত্রণে রাখে। তাহলে এখানে বিরোধী কণ্ঠস্বর থাকবে না, মানুষের গণতন্ত্র থাকবে না। আর রাষ্ট্রের যে ক্ষমতাটা, সেই রাষ্ট্রের ক্ষমতাটা সব কিছুই তার নিজের কুক্ষিগত করে রাখবে বা নিজের হাতের মুঠোয় রাখবে, দিয়ে দেশ শাসন করবে, রাষ্ট্র শাসন করবে, রাষ্ট্র পরিচালনা করবে। এটাকে বলা হচ্ছে তোমার সর্বাত্মকবাদ। 51 দাগের কোশ্চেন আছে, সর্বাত্মকবাদের সংজ্ঞা দাও। সর্বাত্মকবাদ হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে বিরোধী দল, বিরোধী মতামত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমন এক ধরনের রাজনৈতিক ব্যবস্থা যেখানে সমস্ত রকমের যে রাষ্ট্রীয় ক্ষমতা আছে ওই স্বৈরাচারী শাসকের হাতে কুক্ষিগত থাকবে, যিনি হবেন যে সর্বগ্রাসী, যিনি সর্বগ্রাসী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে হচ্ছে দেশের যে মানুষ যারা আছে তাদের জীবন, স্বাধীনতা, সাম্যমৈত্রী যেগুলো আছে সেগুলোকে তার নিজের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেন বা সক্ষম হন। এটাকে বলা হবে সর্বাত্মকবাদ। 52 দাগের কোশ্চেন, সর্বাত্মকবাদ সম্পর্কে মুসোলিনির বক্তব্য কি?
ইতালীয় যে এক সর্বাত্মকবাদের প্রবক্তা বেনিতো মুসোলিনির বক্তব্য ছিল সব কিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছু নাই, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু নাই, বা রাষ্ট্রের মধ্যেই থাকলে হচ্ছে ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করবে, বা রাষ্ট্রের মধ্যেই তার থাকলে মানুষ তার হচ্ছে সাম্য ভোগ করবে। এটা বলছে রাষ্ট্রের বাইরে গেলে কিন্তু ব্যক্তি কিছুই পেতে পারে না। এটা হচ্ছে তোমার মুসোলিনি তার বক্তব্যে বলেছিলেন। 53 কোশ্চেন, সর্বাত্মকবাদের উদাহরণ উল্লেখ করো। আমি বলছিলাম একটু আগে সর্বাত্মকবাদী যে রাষ্ট্র ব্যবস্থা তা বলতে গিয়ে কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। যেমন হিটলার, নাৎসি জার্মানি, সাল দেওয়া আছে 1933 থেকে 1945। স্ট্যালিনের হচ্ছে সোভিয়েত ইউনিয়ন 1924 থেকে 53 সাল পর্যন্ত। মুসোলিনি ইতালি 1922 সাল থেকে 1943 সাল। মাও জেদং চীন 1949 থেকে 76 সাল পর্যন্ত। বর্তমান সময়ে যে সর্বাত্মবাদের একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উন একটি রাজনীতি ব্যবস্থা। তোমরা একটা সবাই কিম জং উন প্রায় সবাই চেনো তোমরা। 58 কোশ্চেন, সর্বাত্মকবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? সর্বাত্মকবাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সর্বাত্মক রাষ্ট্রীয় ক্ষমতা, মানে রাষ্ট্রীয় ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকবে, সেই যে সমস্ত ক্ষমতা ভোগ করবে। দুইয়ে বলা আছে রাষ্ট্রের জন্য ব্যক্তি, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, মানে রাষ্ট্রের মধ্যেই যে ব্যক্তি থাকবে, ব্যক্তিকে রাষ্ট্রের জন্যই কাজ করতে হবে, কিন্তু রাষ্ট্র ব্যক্তির জন্য কিছুই করবে না, বা হচ্ছে ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, এই কথাটা এখানে বলা আছে। সে দাগে একদলীয় ব্যবস্থা, এখানে অন্য কোনো দলের প্রাধান্যই স্বীকার করা হয় না, এই জন্য এখানে একটা মাত্র দলই থাকে। এই উদাহরণগুলো বললাম আগে, যেমন হচ্ছে হিটলারের নাৎসি জার্মানি, স্টালিনের সোভিয়েত ইউনিয়নে যে দল, মুসোলিনি যে ইতালির যে দল, ইতালিতে যে দল ছিল, তারপর তোমার মাও জেদংয়ের চীনে যে দলগুলো ছিল, সেগুলো সবই একদলীয় ব্যবস্থা সবই। পরে আছে গণতান্ত্রিক মূল্যবোধের অনুপস্থিতি। গণতান্ত্রিক মূল্যবোধ বলতে যেমন হচ্ছে সাম্যমূর্তি স্বাধীনতা, এই সর্বাত্মকবাদে দেখা যায় না। আর লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, গণমাধ্যমের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রভৃতি। গণমাধ্যমের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, এই যে গণমাধ্যম যেগুলো আছে, সেই গণমাধ্যম তার গণমাধ্যমের মধ্যে কি হয়, মানুষ তার সরকার কি করছে না করছে সেটা জানতে পারে, সরকার সমালোচনা করতে পারে। কিন্তু এই গণমাধ্যম যেগুলো বেতার, দূরদর্শন, সেগুলোর উপর রাষ্ট্র সর্বাত্মক বা নিয়ন্ত্রণ প্রয়োগ করতে পারে। পরে কোশ্চেন, সর্বাত্মকবাদের প্রধান 5টি গুণের কথা উল্লেখ করো। প্রথমে আছে দ্রুত সিদ্ধান্ত, যেহেতু একজন নেতা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, সেখানে 5 জনের সঙ্গে কোনো আলোচনার কোনো প্রয়োজন থাকে না, এই জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং বিষয়টি সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তার রূপায়ণ করার ক্ষমতা এই সর্বাত্মকবাদে দেখা দেয়। 2 আছে সংকটকালীন সময় উপযোগী, এই যে জরুরি অবস্থাকালীন সময় যখন দেশের মধ্যে সংকট বিপদ দেখা দিতে পারে, সেই সময় কিন্তু এটা খুবই উপযোগী, কারণ একজন নেতাই তার সিদ্ধান্ত নেবে, তার জন্য এটা খুবই উপযোগী। যেমন হচ্ছে করোনার সময় তোমরা জানবে যে কিম জং যে ব্যবস্থাটা গ্রহণ করেছিল, সেটা হচ্ছে এটা সংকটকালীন পরিস্থিতিতে। ওই দেশে দেখবে করোনার সংখ্যা, যে রোগীর সংখ্যা অনেক কম ছিল। পরে আছে আর্থিক বিকাশ, দেশের মধ্যে যে একজন নেতাই যেহেতু গুণের অধিকারী, সব কাজ সেই করবে, তাহলে আর্থিক বিকাশ কিন্তু হয়ে থাকে। একত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, অনেকগুলো দেশ প্রদেশ অনেকভাবে বিভক্ত হয়ে থাকলেও যে কেন্দ্রের নিয়ন্ত্রণ কিন্তু এখানে দেখা দেয়, মানে প্রদেশগুলো কি কাজ করছে না করছে সেটা কিন্তু কেন্দ্রের নিয়ন্ত্রণাধীনেই থাকবে। বলা আছে দাগে বা 5 দাগে সামাজিক শৃঙ্খলা, মানুষ এই সর্বাত্মকবাদের যে গুণে কথা বলা হয়েছে, সেখানে মানুষের মধ্যে সামাজিক শৃঙ্খলাবোধ লক্ষ্য করা যায়। সেটা সামাজিক শৃঙ্খলা বলতে যেমন দুর্নীতি, চুরি, ঘাবলা করতে মানুষ সাহস পায় না, মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে থাকে এই সর্বাত্মকবাদের যে বিশেষ রাষ্ট্রীয় ব্যবস্থায়। পরে 56 কোশ্চেন, সর্বাত্মকবাদের 5টি দোষের কথা উল্লেখ করো। প্রথমে আছে ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী, যেহেতু সব কিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছু নাই, রাষ্ট্রের বিরুদ্ধে কিছু নাই,
তাহলে এখানে ব্যক্তির যে ব্যক্তি স্বাধীনতা এখানে কিন্তু লঙ্ঘিত হয়, মানে ব্যক্তি স্বাধীনতা এখানে মানুষ পেয়ে থাকে না। দুই আছে অগণতান্ত্রিক, এখানে নির্বাচিত সরকার থাকে না, এখানে হচ্ছে জোর করে শাসন করার যে ব্যবস্থাটা এখানে থাকে। এই জন্য এখানে জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধির ব্যবস্থাটা না থাকায় এটা, এই যে ব্যবস্থাটা এটা অগণতান্ত্রিক একটা ব্যবস্থা। একদলীয় শাসন, এখানে অন্য কোনো দলের প্রাধান্যকে স্বীকার করা হয় না, তার জন্য এখানে হচ্ছে একদলীয় শাসন দেখা যায়। তার হচ্ছে ব্যক্তি পরিসরে রাষ্ট্রের প্রবেশ, এখানে মনে করা হয় যে রাষ্ট্রের কিছু জন্যই সব কিছু, ব্যক্তি রাষ্ট্রের মধ্যে থেকেই সমস্ত ক্রিয়াকলাপ করতে হয়। দাগে আছে সৃজনশীলতা চরম শত্রু, যেখানে মন খুলে কথা বলা যায় না সেখানে মানুষ রাষ্ট্রের দ্বারা দেওয়া কাজেই সবসময় মগ্ন থাকে, ফলে নিজের মনের মতো কিছু এরা করতে পারে না, বা নিজের মন খুলে যেসব কাজগুলো সেটা এরা এখানে করতে পারে না এই সর্বাত্মকবাদে। তার জন্য এখানে সৃজনশীলতা, মানুষের মধ্যে সৃজনশীলতা দেখতে পাওয়া যায় না। তারপরে আছে 57 দাগের কোয়েশ্চেন, কর্তৃত্ববাদ কাকে বলে? কর্তৃত্ববাদ হলো হচ্ছে গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত একটি মতবাদ। কর্তৃত্ববাদ বলতে এমন এক মতবাদকে বোঝায় যেখানে সবকিছুর নিয়ন্ত্রক হলো কর্তৃত্ব বা কর্তৃপক্ষ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে কর্তৃত্বের প্রতি অন্ধ আনুগত্য হয়েই কর্তৃত্ববাদের সৃষ্টি। 58 দাগের কোয়েশ্চেন, কর্তৃত্ববাদের উৎস হিসাবে কোন মতবাদের কথা বলা হয়েছে? কর্তৃত্ববাদে উৎস হিসাবে ঊনবিংশ শতাব্দীতে ভাববাদ ও আদর্শবাদের কথা বলা হয়েছে। আদর্শবাদ অনুসারে আগে রাষ্ট্র পরে ব্যক্তি, রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তি তার অস্তিত্বকে কল্পনা করতে পারে না, তাই রাষ্ট্র বিরোধিতা করে কোনো নাগরিক তার অধিকার ভোগ করতে পারবে না। রাষ্ট্র কর্তৃত্ব যাই আদেশ দিক না, নাগরিকদের মেনে চলতে হবে। এই যে আদর্শবাদ বা ভাববাদ, এটা হচ্ছে প্লেটো এরিস্টটলের দ্বারা উৎপত্তি হয়েছিল প্রাচীনকালে। তারপর সেটা 19 শতকে এসে তার ব্যাপক প্রচার শুরু হয়। সেই 19 শতকের সময় থেকে যে কান্ট, ফিটকে, হেগেল, গ্রিন, টিটসকে এদের হাত ধরে আদর্শবাদের চরম আকার লাভ করে। এখানে আরেকটা কথা না বললেও নয়, এই টিটস্কো এবং ফিটকের হাত ধরে ভাববাদ সাম্রাজ্যবাদের রূপ ধারণ করেছিল। আজ এখান পর্যন্তই, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।